দয়া করে ডিবেটের যুক্তি কখনোই সংসারে খাটানোর চেষ্টা করবেন না, এটা রং পলিসি। তখন আমরা বিশ্ববিদ্যালয় পর্ব পেরিয়ে এসেছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ডিবেটের খুব কিংবদন্তি বলে পরিচিত তাদের মধ্যে একটা বিতর্ক আমি শুনছিলাম। সেখানে ছিল যে ত্রিশূর্ধ্ব বয়সী জীবনের শ্রেষ্ঠ সময়, এটা ছিল বিতর্কের বিষয়বস্তু, রম্য বিতর্ক। তো যাদের বয়স 30-এর বেশি তারা ছিলেন এটার বিপক্ষে, আর যাদের বয়স 30-এর কম তারা ছিল এটার পক্ষে। তো এখন যারা 30-এর নিচে বয়স সেই পক্ষ বলছে যে আহা, ক্যাম্পাসে আমাদের কি দুর্ভাগ্য, যেসব বান্ধবীদেরকে আমরা নিয়ে সারাদিন চা সিঙ্গারা খাওয়াই, আইসক্রিম খাওয়াই, পাহারা দিই, ত্রিশূর্ধ্ব বড় ভাইরা একসময় তাদের বিয়ে করে নিয়ে চলে যায়। তো তারা আমাদেরকে দেখায় মুরগি, খাওয়ায় ডাল। এখন এইটা যখন বলছে, তো প্রতিপক্ষ যাদের বয়স 30-এর বেশি তাদের দলনেতা এসে বলছে, আরে ভাই, যেসব বান্ধবীকে তোমরা নিয়ে ঘুরো ক্যাম্পাসে, আইসক্রিম খাওয়াও, চা ফুচকা খাওয়াও, সেগুলোকে শেষ পর্যন্ত আমাদের বিয়ে করতে হয়, এটা কি ভালো কথা হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। 80-র দশকে আমি নিজে স্কুল ডিবেট করেছি, এটা জাতীয় টেলিভিশন থেকে শুরু হয়েছিল। তো তখন থেকে ডিবেটের প্রতি প্রচণ্ড রকমের একটা নেশা ছিল, যেটা 90 দশকে ইউনিভার্সিটি পর্যন্ত দেখেছি, আমি করেছি। তো আজকে ডিবেটের কোয়ালিটি নিয়ে আলোচনা করার বাইরে আমি দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ছাত্র শিবির ডিবেট করছে, এটা কবে শুরু হয়েছে আমি জানি না। 80-র দশকে বা 90-এর দশকে আমার যখন সাবেক একটা পরিচিতি ছিল, সেই সময় অনেক চেষ্টা করেছি যে এই কালচারটা যেন এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে, স্পেশালি ছাত্র শিবিরের মধ্যে চালু হয়। সেই সময় এটা করা যায়নি। আজকে একটা অন্তত ভালো লাগার দিন আমার জন্য, যে আমি দেখতে পাচ্ছি যে তারা ডিবেট করে অভ্যস্ত হচ্ছে এবং ন্যাশনাল লেভেলে ডিবেটটা হচ্ছে। সবাই যদি এইভাবে ডিবেট করে কালচারটা করে আসতেন, আজকে পার্লামেন্টে আমরা যাদেরকে দেখছি তারা অনেক বেটার পারফর্ম করতে পারতেন। সুতরাং এই কাজটা অব্যাহত রাখতে হবে। ডিবেট ব্যক্তিকে যেমন যুক্তিপূর্ণভাবে কথা বলতে শেখায়, সমাজটাকেও যুক্তিপূর্ণ করে। তবে একটা জিনিস আমি বলবো, দয়া করে ডিবেটের যুক্তি কখনোই সংসারে খাটানোর চেষ্টা করবেন না, এটা রং পলিসি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ডিবেটে যখন ডিবেটাররা কথা বলবেন, আমি সেই ধরনের প্রস্তুতি নিয়ে আসলে অন্যভাবে কথা বলতাম, যে ডিবেটের সবাই এক টোনে কথা বলছেন, এইটা যেন না হয়। ডিবেটে সবসময় কথার আরোহ অবরোহ আছে। আপনি কখনো আপনি একটা উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে যাবেন, আবার আপনি টোন ডাউন করবেন। আমি উদাহরণ দিচ্ছি, যে ব্যক্তির উদাহরণ দিচ্ছি এই লোকটাকে আপনার পছন্দ হতেও পারে, না হতে পারে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, একদম উত্তেজনার পারদ চূড়ান্ত। আবার উনি থেমে যাচ্ছেন কোথায়? তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে ফিরে যাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। মানে হচ্ছে একদম লো ভয়েসে চলে আসছে। তাতে কি হচ্ছে, আপনি যখন একটানা উত্তেজনাকর বক্তব্য দেবেন, শ্রোতার কানে এটা তখন বিরক্তিকর লাগবে। আপনার এই কথা বলার সময় বিতার্কিকটা সবসময় খেয়াল করবেন যে সবসময় আপনি একই না, আপনি এর মধ্যে উইট, হিউমার, বুদ্ধিদীপ্ত কথাবার্তা আপনাকে বলতে হবে। দেখুন, অনেক বছর আগে, তখন আমরা বিশ্ববিদ্যালয় পর্ব পেরিয়ে এসেছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ডিবেটের খুব কিংবদন্তি বলে পরিচিত তাদের মধ্যে একটা বিতর্ক আমি শুনছিলাম। সেখানে ছিল যে ত্রিশূর্ধ্ব বয়সী জীবনের শ্রেষ্ঠ সময়, এটা ছিল বিতর্কের বিষয়বস্তু, রম্য বিতর্ক। তো যাদের বয়স 30-এর বেশি তারা ছিলেন এটার বিপক্ষে, আর যাদের বয়স 30-এর কম তারা ছিল এটার পক্ষে। তো এখন যারা 30-এর নিচে বয়স সেই পক্ষ বলছে যে আহা, ক্যাম্পাসে আমাদের কি দুর্ভাগ্য, যেসব বান্ধবীদেরকে আমরা নিয়ে সারাদিন চা সিঙ্গারা খাওয়াই, আইসক্রিম খাওয়াই, পাহারা দিই, ত্রিশূর্ধ্ব বড় ভাইরা একসময় তাদের বিয়ে করে নিয়ে চলে যায়। তো তারা আমাদেরকে দেখায় মুরগি, খাওয়ায় ডাল। এখন এইটা যখন বলছে, তো প্রতিপক্ষ যাদের বয়স 30-এর বেশি তাদের দলনেতা এসে বলছে, আরে ভাই, যেসব বান্ধবীকে তোমরা নিয়ে ঘুরো ক্যাম্পাসে, আইসক্রিম খাওয়াও, চা ফুচকা খাওয়াও, সেগুলোকে শেষ পর্যন্ত আমাদের বিয়ে করতে হয়, এটা কি ভালো কথা হলো? আচ্ছা, এই যে রম্য বিতর্কের মধ্য দিয়ে আপনি উইচ অ্যান্ড হিউমার এগুলো দিয়ে আপনি যখন অডিয়েন্সকেও, আপনি শুধু তর্ক করছেন তা না, অডিয়েন্স, পার্লামেন্ট প্রাণবন্ত হয়ে উঠবে। আপনি অতীতে বাংলাদেশের পার্লামেন্টারি ডিবেটগুলো দেখেন, একদম যারা কিংবদন্তি তুল্য ছিল তাদের বক্তব্যগুলো শুনে দেখবেন। এবং শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটগুলো দেখবেন। আমি দেখেছিলাম ওই যে বামপন্থী ছিলেন যে লেবার পার্টির নেতা, কি নাম দাঁড়িয়ে আছে, আচ্ছা নাম ভুলে গেছি, থেরেসা মেয়ের সময় উনি তখন পার্লামেন্টে, তো তখন উনি থেরেসা মেয়ের সাথে যখন ডিবেট করছিলেন, এত
চমৎকারভাবে এত ভদ্র ভাষায় পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। প্রাইম মিনিস্টার বুঝতে পারছেন যে আমাকে শুইয়ে ফেলা হচ্ছে, কিন্তু এত চমৎকারভাবে বলা হচ্ছে যে উনিও শেষ পর্যন্ত এনজয় করছেন। এই যে ডিবেটের জায়গাগুলোতে এইরকম তোমার শব্দ চয়ন, তারপরে বুদ্ধিদীপ্ত প্রেজেন্টেশন, মাঝে মধ্যে উইথ হিউমার এগুলো ব্যবহার করা, এগুলোকে প্রাণবন্ত করবে। আমি খুবই খুশি তোমরা যে লড়াইটা করছো, ইউ হ্যাভ অলরেডি ওয়ান দ্য ওয়ার। যদিও ব্যাটেলে কোনো সময় তুমি হেরে যেতে পারো, আজকে হয়তো কেউ হারবে কেউ জিতবে, কিন্তু এই যে কালচারটায় আমরা ডিবেট করতে শিখেছি, উই হ্যাভ ওয়ান দ্য ওয়ার। এইটাই হচ্ছে বড় অর্জন। এইভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলব। এবং ডিবেটের কিছু মৌলিক জিনিস আছে, আমি বিশ্বাস করি যে তোমরা সবাই জানো। একটা হচ্ছে যে ও বলছিল যে ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন নলেজ থাকতে হবে, প্রেজেন্টেশনের ক্যাপাসিটি, সেই জায়গাতে আমি কিভাবে কথা বলছি, প্রতিপক্ষকে আমি কতটুকু নিতে পারছি, তার প্রশ্ন নিতে পারছি, স্মার্টলি কতটা ডিল করতে পারছি, এই সব কিছু কিন্তু আমাকে আমার পার্সোনালিটি হিসাবে তৈরি করবে। এবং তোমরা যখন আগামীর পার্লামেন্টে যাবে, সেই পার্লামেন্ট অনেক বেটার পারফর্ম করবে। তো আমি খুবই খুশি আজকে এত চমৎকার ডিবেট হয়েছে। সেই ডিবেটের এই ধারাটা অব্যাহত থাকুক। আগামীতে অনেক বেশি শার্প, অনেক বেশি বুদ্ধিদীপ্ত পার্লামেন্টারিয়ান আমরা আমাদের পার্লামেন্টে দেখব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জমজমাট বিতর্ক দেখেছি আমরা। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে, বিশেষ করে আয়োজকগণকে ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় তাজুল ভাই। তাজুল ভাইয়ের সাথে অনেক দিন ধরে আমার পরিচয়। আজকে আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত রয়েছেন। আমি দুইটা বিষয় বলবো। প্রথমত হচ্ছে, এই বিতর্ক দেখে ইউনিভার্সিটিতে থাকাকালীন যে বিতর্ক আমরা করেছি, সেখানকার বিতর্কের যে স্টাইল, কিছুটা পরিবর্তন আমার কাছে লক্ষ্য করেছি আমি। কিছু পরিবর্তন হয়েছে। যেমন আমি প্রথম প্রধানমন্ত্রীর যেই মোশনটা উপস্থাপন করলেন, মোশন উপস্থাপন করার সময় শব্দ চয়নটা মানে একেবারেই মানে লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে অনেকটা কাছাকাছি ছিল, যেটা আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন বিতর্ক করেছি, ডিউডিএসের বিতর্কের সময় বারে বারে বলা হতো বি কেয়ারফুল অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। আমরা শব্দ চয়ন যাতে ঠিকঠাক মতো করি, ভালো বাংলা যাতে বলি, এই বিষয়টা তখন খুব কেয়ারফুলি দেখা হতো। আমার কাছে মনে হয় এখন এটা অনেকটা রিল্যাক্স। ইভেন লেখার ক্ষেত্রেও আমরা লোকাল ল্যাঙ্গুয়েজটাকেও প্রমোট করি। ইভেন ফেসবুকে অনেকে লেখে আইসেন, থাইকেন, মানে অনেক কথা আছে যেগুলো মানে বিতর্কের মধ্যেও চলে এসছে। এটা আমার কাছে অবজারভেশনে আসলো। আমার আরেকটা বিষয় হচ্ছে, বিরোধী দলীয় যিনি সেকেন্ড বক্তা ছিলেন, ওনার নামটা কি জানি, হ্যাঁ, তো তার বক্তব্যটা ভালো লেগেছে। প্রথম স্টার্টটা করেছে এমনভাবে যে সবাই তার দিকে আকৃষ্ট হওয়ার মতো। সো বিতর্কের এই পয়েন্টটা ইম্পর্ট্যান্ট, যে আপনি আপনার দিকে কতটুকু আকৃষ্ট করতে পারলেন মানুষকে। এরপরে আমাদের সরকারি দলের দ্বিতীয় যে বক্তা, যার কারণে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে আসতে পারে নাই, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি ছিল, এখন সে কোথায় নওগাঁ থেকে বিতর্ক করা শুরু করছে। যাই হোক, তো তার বিতর্ক মানে খুব অ্যাগ্রেসিভ ছিল, এবং সে বিতর্কে বিরোধী দলের একটা প্রশ্ন জবাব খুব চমৎকার দিয়েছে সে, এটা যেটা তৃতীয় বক্তা পারে নাই, যেটা আমি খেয়াল করেছি। দ্বিতীয় বক্তা হিসেবে খুব চমৎকার করে সে রিপ্লাইটা দিয়েছে। এবং ওভারঅল আরেকটা কথা বলতে হবে, বিরোধী দলের যিনি প্রথম বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটাও বেশ মার্জিত লেগেছে আমার কাছে, ভালো লাগছে। কিছু বক্তব্যে মানে টাচই হয়, সেটা আমি দেখেছি এটা। আর তৃতীয় বক্তা কোনোভাবেই তিনি মানে প্রশ্ন নেবেন না, মানে কোনোভাবেই একটা ইনফরমেশনও নেবেন না, বারবার হাত তুলতেছে, বলছে না হবে না। তো তার হৃদয় কোনোভাবে গলে না আর কি। তা আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে যাতে হৃদয় একটু হলেও গলে। আমরা তো প্রশ্ন নিবেন এটাই প্রত্যাশা করি, তাই না? আর সরকারি দলের যিনি তৃতীয় বক্তা ছিলেন,
তার বক্তব্য মনে হচ্ছে আরেকটু ইমপ্রুভ করতে হবে। তো এখনও তো ছোট মানুষ, আশা করি সামনের দিকে আরও ভালো করবে। তো ওভারঅল দুইটা বিতর্কই আমার কাছে খুব ভালো লাগছে। এসে আসলে অনেক দিন ধরে বিতর্কের, আমি হল ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, নানান কারণে প্রেসিডেন্ট হই নাই, এরপরে ডিডিএসের দায়িত্বে ছিলাম। তো এই সময়কালকার কথা মনে পড়ে আর কি, বিতর্কে আসলেই ওই কথাগুলো বলি। আমি আর একটা কথা বলে শেষ করব। আমাদের শ্রদ্ধেয় তাজুল ইসলাম, যিনি আমাদের কেয়ারটেকারের পুরো সময়টাতেই খুবই মানে পরিচিত মুখ ছিলেন, আমাদের শ্রদ্ধেয় তাজুল ভাই, তিনি কথা বলবেন। আমি একটা কথা বলে শেষ করি। আসলে বিতর্ক মানুষের ব্যক্তির জীবনের যেই চয়েস করার যে ব্যাপার থাকে, চুজ করার যে ব্যাপার থাকে, এটাকে অনেক শানিত করে। কেন বলছি এই কথা? বিতার্কিকরা টু দ্য পয়েন্টে চলে যেতে পারে। বিতার্কিকরা পরীক্ষার খাতায় লিখলেও টু দ্য পয়েন্ট উত্তর দিতে পারে। বিতার্কিকরা গবেষণা করলেও রাইট গবেষণাটা করে ফেলতে পারে। আমি ভেরি রিসেন্ট একটা বইয়ের সম্পাদক ছিলাম, মানে এটা আগামী পরশু উদ্বোধন হবে, মৌখিক উন্মোচন হবে। বিরোধী দলীয় নেতা ওই বইয়ের মৌখিক উন্মোচন করবেন, ওইটার আমি সম্পাদক। তো ওই বইতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বিতার্কিক, নাম বলবো না, সে একটা ইউনিভার্সিটির এখন লেকচারার। তো তার একটা লেখা আমি দেখব, এত চমৎকার লিখেছে। আমার কাছে অবজারভেশন হইল, অ্যাজ হি ওয়াজ দ্য ডিবেটর, তার লেখাটা টু দ্য পয়েন্ট ছিল। এবং পুরো লেখাটা এত ইয়াং একজন লেকচারের পক্ষে এত চমৎকার একটা লেখা এত সহজ কাজ না, কিন্তু তিনি লিখেছেন। তো এর পেছনে আমার স্টাডি হচ্ছে হি ওয়াজ এ ডিবেটর। সো আমি সবাইকে বলবো যে ব্যক্তি জীবনে ডিবেটর হওয়াটা জরুরি, যুক্তি খণ্ডন করতে পারাটা জরুরি, পারিবারিক জীবনে এটা জরুরি, সংসার জীবনে যুক্তি খণ্ডন না করতে পারলে বিপদ। তো ওর মতো রিজিট হওয়া যাবে না আর কি। সো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত মূল্যায়নের জন্য আমন্ত্রণ জানাচ্ছি SM ফরহাদ হোসেন, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সাবেক সভাপতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিতর্ক শুনছিলাম, বিতর্কের মানুষ হিসেবে বিতর্ক শুনতে ভালো লাগে। আর যেহেতু আমি বিচারকের অংশ না, আমি কোনো পক্ষ বিপক্ষ মতামত দিতে যাব না। তবে আমি আশা করেছিলাম ফাইনাল হিসেবে আরও অনেক ভালো হতে পারতো, এটা আমি পার্সোনালি আশা করছিলাম। তো একটা ন্যাশনাল ডিবেটে, যেখানে লোকাল পর্যায়ে অনেকগুলো ডিবেট হয়েছে, তারপরে ওখান থেকে বাছাই করে খুব সম্ভবত 32টা টিম সেন্ট্রালি পরে ডিবেট হয়েছে ঢাকায়। ওখান থেকে আবার আজকে ফাইনালে এসে আশা করেছিলাম যে আরেকটু কড়াকড়ি ডিবেট হবে আর কি। খুব মানে একজনের উপর একজন চমক থাকবে, মনে হবে যে না এ বুঝি এই টিম হেরে গেল, এ বুঝি এই টিম জিতবে, এরকমটা মনে হয় নাই আর কি। এক দুজনের বক্তব্য যাওয়ার পরে এতটা আমরা পাই নাই। তো এটা আশা করতে পারি যে আজকে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা হয়তো সবকটা অঞ্চলকে কাভার করেছি, কিন্তু সবকটা ক্যাটাগরিকে কাভার করতে পারি নাই। অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা এই জোরে আমরা কাভার করতে পারি নাই। একসময় আমরা ছাত্র শিবির পারবো ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধরে ধরে, আলাদা ক্যাটাগরি ধরে ধরে প্রত্যেকটা জায়গায় এই ডিবেটটা আমরা ছড়িয়ে দেব। এবং আমার স্পিরিট থাকবে জুলাইয়ের যে স্যাক্রিফাইস, জুলাইয়ের যে প্রত্যাশা, এটাকে মাথায় রেখে দেশের প্রত্যেকটা সেক্টর ধরে ধরে। আজকে তো বিরোধী দলের সেগমেন্ট থেকে ডিবেট হয়েছে, এর আগে সেমিফাইনালে ডিবেট হয়েছে যে ছাত্র রাজনীতির জন্য কোন মডেলটা বেটার, এটা নিয়ে ডিবেট হয়েছে। তো নানা পর্বে নানা ক্যাটাগরি মোশন নিয়ে ডিবেট হয়েছে, যেখানে রাষ্ট্রের পলিসিগুলো নির্ধারণ করবার মতো ব্যাপার। তো আমরা আশা করতে চাই যে সামনে আমরা যখন এটা স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, কলেজ, ইংলিশ মিডিয়াম, বিভিন্ন এই যে আলাদা আলাদা ডিবেটটা আমরা চালিয়ে নিতে পারবো, অসংখ্য ক্যাটাগরি, অসংখ্য সেক্টর, অসংখ্য এরিয়া কাভার করতে পারবো, যেখানে আমাদের বিতর্ক হবে। বিতর্কগুলো রেকর্ডেড থাকবে, সারা পৃথিবীর মানুষ দেখবে যে দেশের পলিসি আসলে কোনটা বেটার, তরুণরা কী ভাবছে। আমাদেরও ইমপ্রুভ করার জায়গা আছে ছাত্র শিবিরের জায়গা থেকে, আয়োজনকে আরও বিস্তৃত করবার, আরও ইনডেপথ, আরও বড় করবার, বড় রাখবার, আর অংশগ্রহণ আরও বাড়াবার। আর বিতার্কিকদের জায়গা থেকে আরও ইমপ্রুভ করার জায়গা আছে। আমরা সবাই মিলেই তখনই সফল হব যখন আপনি আমি যে মতেরই থাকি না কেন, সবাই মিলে দেশটা গড়বার জন্য আমাদের ভিন্ন মত, বিতর্ক, তর্ক, পর্যালোচনা, এগুলো দেশকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা চালিয়ে নিয়ে যাব, তখন আমরা সফল হবো। আজকে জাস্ট একটা মঞ্চ ছিল, এই মঞ্চটা প্র্যাকটিক্যালি গেলেই পরে ইনশাল্লাহ আমরা পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি।
এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাইকে সংক্ষিপ্ত মূল্যায়নের জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুটি পয়েন্টে কথা বলবো যেহেতু সময় কম। এক হলো যে প্রেজেন্টেশন অফ ইনফরমেশনটা আমার কাছে মনে হয় টু দ্য পয়েন্ট এখানে হয়নি। যেমন এই পাশ থেকে বলেছেন ভাইরা যে পানি সম্পদ মন্ত্রীর কথা বলেছেন, ফরহাদ হোসেন ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ। এ পাশ থেকে বলা জামাত অ্যারাউন্ড মনে হয় 60টার মতো সিট পেয়েছে। জামাত ইসলামের মতো একটা দল সিট কতটা পেয়েছে ডিবেটে আসার আগে অবশ্যই বেসিক কথাগুলো এক্স্যাক্টলি বলা দরকার। তিনি মন্ত্রী কিনা প্রতিমন্ত্রী, নামটা আসলে কি, ফরহাদ হোসেন আজাদ, এটা ক্লিয়ারলি বলা দরকার ছিল এখানে। আমার কাছে মনে হয়েছে ডিবেট করার আগে আমাদের যে বেসিক পড়াশোনাটা থাকা দরকার ছিল যে লেভেলের, সেটা মনে হয় এখানে ভালো গ্যাপ হয়েছে। আমার কাছে মনে হয়েছে প্রস্তুতির জায়গা থেকে মনে হয় আরও একটু ভালো না দরকার ছিল। আর আমাদের যারা দর্শক ছিলাম আমরা আসলে কী শিখবো এখান থেকে? টু দ্য পয়েন্টে কথা বলা, এক্স্যাক্টলি কথা বলা, রাইট টোনে কথা বলা এবং কাটা কাটা কথা বলা, সুন্দর করে বলা। তো আমরা দেখেছি এখানে সাউন্ড ওয়াজ মাস বাট লজিক ওয়াজ লেস ইজ দেয়ার। তো এটা আমরা প্রত্যাশা করি না এরকম বিষয়। আমরা যেহেতু ফাইনাল রাউন্ড হচ্ছে আমরা মনে করেছিলাম আরও ভালো কিছু সেখান থেকে আসবে। আমরা আশা করছি আগামী দিনে অনেক ডিবেটে আপনারা যাবেন সেখানে, সেই জায়গায় যাতে করে এই বেসিক বিষয়গুলো একটু খেয়াল রাখা হয়, দর্শককে আরও কিছু দেওয়া যায় শিক্ষণীয় বিষয়গুলো, সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ তাজুল ইসলাম ভাই, যিনি সাবেক চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভাইকে এই বিতর্কের উপরে মূল্যায়নের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।